এই যে আইসিটি গিক ওয়েব সিরিজ আছে, এখানে আর্কাইভ ক্লাস সবকিছু দেওয়া আছে, এবং টাইম টু টাইম এই ক্লাস এই গ্রুপটার মধ্যে হচ্ছে লাইভ সেশনও হয়। এখন অধ্যায় 3 এর লাইভ সেশন চলতেছে। তো আপনি যদি এই গ্রুপটাতে যারা এখনো জয়েন করেননি তাদেরকে আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব যে আপনাদের গ্রুপে কিন্তু এই লিঙ্কটা দেওয়া হয়েছে, তো আপনারা এটাতে জয়েন করে ফেলবেন। আর এখানে ফিচার অপশনটা, এটা খুবই মোস্ট প্রমিনেন্ট একটা হচ্ছে আমার অনলাইন ফিচার, খুবই এক্সক্লুসিভ একটা অনলাইন ফিচার। তো এখানে ফিচার আকারে সবকিছু প্রোভাইড করা আছে। ঠিক আছে, ফিচার আকারে সবকিছু ক্লাস লেকচার, এই যে যেমন দেখেন অধ্যায় 4-এর সকল ক্লাস লেকচার প্রোভাইড করা আছে, একদম সিরিয়াল করে দেওয়া আছে। আপনি একটার পর একটা দেখতে থাকবেন। আপনার এখানে আর্কাইভ ক্লাস, এগুলো খুবই এক্সক্লুসিভ ক্লাস, এগুলো রিসেন্ট নেওয়া ক্লাস। তারপর আপনি এই যে এখানে অধ্যায় 3-এর সকল ক্লাস আপনি পাবেন, যেটা আপনারা চাইলেই আর্কাইভ ক্লাস থেকে দেখে নিতে পারবেন। তারপর এই যে অধ্যায় 5-এর কি নাই সবকিছু এখানে প্লেলিস্ট করে সাজানো আছে। তো যারা আগে জয়েন করবেন তারা তাদের মতো করে দেখতে পারবেন। আর এগুলো সব হচ্ছে লাইভ লাইভে নেওয়া, এবং এগুলো রেকর্ডেড আকারে সাজানো আছে। পুরো বইয়ের আপনি ক্লাস লেকচার এটার মধ্যে পেয়ে যাবেন স্যার। ওকে, তো আপনি এখান থেকেও দেখতে পারবেন, এবং ওয়েবসাইটটাতেও আপনি সব ক্লাসগুলো দেখতে পারবেন, ওগুলো আপডেটের কাজ চলছে। এবং আপনাদের পরীক্ষাগুলো আপনি ওয়েবসাইট থেকে দিবেন। আপনাদের যখন পরীক্ষা শুরু হবে, পরীক্ষাগুলো আপনি ওয়েবসাইট থেকে স্যার দিতে পারবেন। তো সব ধরনের প্যাকেজ নিয়েই আমি কাজ করছি। ঠিক আছে, তো আজকে আমরা চ্যাপ্টার, আপনারা আমার কথা বুঝছেন তো স্যার? আমি কিন্তু অলমোস্ট যারা রিকোয়েস্ট পাঠাইছেন আজকে আমি অ্যাড করে ফেলছি। আর মেক শিওর আপনি যখন ফেসবুক গ্রুপটাতে রিকোয়েস্ট পাঠাবেন, ওইখানে আপনার কাছে কোশ্চেন জানতে চাবে যে যে নাম্বার থেকে বিকাশ করেছেন সেটা ট্রানজাকশন আইডিটা দেওয়ার জন্য। তো আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নাম্বারটা ব্যবহার করছেন রিভিশন গ্রুপে, ওই নাম্বারটাই হচ্ছে ইউজ করবেন। ঠিক আছে, ওই নাম্বারটাই ইউজ করবেন, ওই নাম্বারের থ্রুতেই আপনাকে হচ্ছে সিস্টেমে লগ ইন করানো হবে। আর তার সাথে স্যার, হচ্ছে, হ্যাঁ বলেন। স্যার এই ক্লাসটা আর তো এসএস আমরা মেবি পর্যন্ত পাবো, এইচএসসি পর্যন্ত পাবো, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এইচএসসি পর্যন্ত এক্সেস থাকবে এগুলো সবকিছু। ঠিক আছে। থ্যাংক ইউ। আর আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এগুলো আপনাদের ইউজের জন্য দিছি, এটা আপনাদের অ্যাডমিশন পর্যন্ত থাকবে, কারণ অ্যাডমিশনে তো বিভিন্ন জায়গায় আইসিটি আছে। তো সেই পর্যন্ত আপনাদের এক্সেস থাকবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে স্যার, ক্লাসগুলো ডাউনলোড করে যদি রাখেন নিজেরা দেখবেন, এটা কারোর সাথে শেয়ার করবেন না, কারণ এটাতে কপিরাইট ভায়োলেশন হবে। ঠিক আছে, তো আপনাদের ওয়েবসাইটেই সবকিছু গোছানো আছে, এটা ব্যাকআপ হিসাবে আপনাদের দিয়েছি, যে কোনো কারণে যদি ওয়েবসাইট ডাউন থাকে বা আপনি ওয়েবসাইট অ্যাক্সেস না করতে পারেন, তাহলে ফেসবুকের এই গ্রুপ থেকে আপনি ক্লাসের ফ্যাসিলিটিসটা নেবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে সবাইকে স্যার? ওকে, তো সবাই তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন। তো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসগুলো শুরু করি, তাহলে আই গেস আমাদের জন্য ভালো হবে। ওকে, আমাদের গত ক্লাসে এআই হয়েছিল, আজকে আমরা ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করব। ওকে স্যার, ন্যানো টেকনোলজি নিয়ে আমরা শুরু করতেছি স্যার। ওকে স্যার,
আচ্ছা, তো আমাদের ফার্স্ট থিং ফার্স্ট আমাদের আসতেছে ন্যানো টেকনোলজি স্যার। তো সবার দেখা যাচ্ছে তো ক্লিয়ারলি? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, ন্যানো টেকনোলজিটা কি? হোয়াট ইজ ন্যানো টেকনোলজি? ন্যানো টেকনোলজিটা হচ্ছে কোনো অবজেক্টের অ্যাটমিক বা মলিকুলার লেভেলে, অর্থাৎ 10⁻⁹ মিটার স্কেলে যে এক্সপেরিমেন্ট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করা হয় তাকে ন্যানো টেকনোলজি বলে। এটা একটা অবজেক্টের বা একটা পদার্থের অ্যাটমিক আর মলিকুলার লেভেলে করা হয় এবং সেটার স্কেলটা হচ্ছে 1 to 100 ন্যানোমিটার। ঠিক আছে, 10⁻⁹ ন্যানোমিটার, 10⁻⁹ স্কেলে যে ক্যালকুলেশন গুলো করা হয়, যে চেঞ্জেস গুলো করা হয়, তাকে মূলত স্যার ন্যানো টেকনোলজি বলে। তো ন্যানো টেকনোলজির কারণে আমরা এখনকার দিনে আমরা যে এরাটাতে বাস করতেছি, যে সময়টাতে বাস করতেছি, এখানে আসলে সবকিছু ন্যানো টেকনোলজি বা ন্যানো ফ্যাব্রিকেশনের যুগে আমরা বসবাস করতেছি। আমরা যে পিসি ইউজ করতেছি, হাতে যে স্মার্টফোনটা ইউজ করতেছি, হাতে যে স্মার্ট যে ওয়াচটা ইউজ করতেছি, এই সব জায়গায় হচ্ছে ন্যানো পার্টিকেল বা ন্যানো সার্কিট গুলো ইউজ করা হয়েছে। তো ন্যানো মিটার স্কেলে যখন কোনো চেঞ্জেস আনা হয় তখন আসলে অ্যাকচুয়ালি কি হয় সেই জিনিসটা একটু আপনাদেরকে দেখাই। আপনারা কি কখনো আলট্রা ড্রাই এর নাম শুনছেন স্যার? আলট্রা ড্রাই, আলট্রা ড্রাই, আলট্রা ড্রাই এর নাম শুনছেন স্যার? নো স্যার। কখনো বলে নাই আপনাদের কলেজে, কোথাও বলে নাই আলট্রা ড্রাই এর কথা? আচ্ছা, না বললে নাই, আমি বলতেছি। ওকে, ওকে। আমরা এখন যেটার কথা বলতেছি স্যার সেটা হচ্ছে স্যার আলট্রা ড্রাই। যারা ন্যানো টেকনোলজি নিয়ে কাজ করতেছে তারা হচ্ছে অ্যাটমিক লেভেলে অবজেক্টের এমন ভাবে চেঞ্জ করছে যে অবজেক্টের যে ফিচারটা আছে সেই ফিচার অনুযায়ী আমরা কি জানি? আমরা জানি কোন সারফেস যদি লিকুইডের সংস্পর্শে আসে সেটা হচ্ছে লিকুইডকে কি করে স্যার অ্যাবজর্ব করে। কিন্তু তারা এই ফ্যাব্রিক বা যত ধরনের অবজেক্ট আছে, বিশেষ করে যে আমাদের মোবাইল ফোনগুলো এখন হচ্ছে ওয়াটারপ্রুফ হয়ে গেছে, আমরা আন্ডার ওয়াটার গিয়ে ছবি তুলতে পারি, এখানে যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেখানে হচ্ছে ন্যানো টেকনোলজি ইউজ করা হয়েছে, অর্থাৎ আলট্রা ড্রাই ফিচার ইউজ করা হয়েছে। এবং এই আলট্রা ড্রাই ফিচার ইউজ করার কারণে আমাদের যে অবজেক্ট গুলো আছে সেই অবজেক্ট গুলো পানির যখন সংস্পর্শে আসে পানিকে কখনো অ্যাবসর্ব করে না, পানিকে হচ্ছে রিজেক্ট করে। তো সেটার আমি হচ্ছে যে আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ন্যানো টেকনোলজি কত রেভুলেশনারি একটা চেঞ্জ আনছে আমাদের কি বলে, যে আমাদের ডে টু ডে লাইফ অ্যাক্টিভিটিতে আমরা যে অবজেক্ট গুলো ব্যবহার করি সেগুলোর ক্ষেত্রে। আলট্রা ড্রাই ন্যানো টেকনোলজি।
1, 2, 3. One, two, three. আমরা কি জানি পেপার পেপার হচ্ছে পেপারের মধ্যে কোনো লিকুইড অবজেক্ট যদি ঢালা হয় পেপার সেই লিকুইড অবজেক্টটাকে কি করবে সোক করবে অ্যাবজর্ব করবে কিন্তু দেখেন এখানে হচ্ছে ন্যানো টেকনোলজিতে আলট্রা ড্রাই টেকনোলজি ইউজ করা হয়েছে অর্থাৎ এই কাগজের উপর ন্যানো স্প্রে দেওয়া হয়েছে ঠিক আছে ওয়াটার রিজেকশন স্প্রে দেওয়া হয়েছে যেটা ন্যানো পার্টিকেলস দিয়ে ক্রিয়েট করা হয়েছে এখন যখন এটার মধ্যে কোনো ওয়াটার বা লিকুইড ঢালবে দেখেন সিনারিওটা কি হয় যেটা আপনাকে আসলেই অনেক বেশি অ্যামেজ করবে এটাতে কোনো ন্যানো টেকনোলজি ইউজ করে নাই দেখেন ওয়াটার সোক করতেছে স্যার এটাতেও ন্যানো ফ্যাব্রিকেশন করছে দেখেন ওয়াটার কোনোভাবে এই সারফেসের সংস্পর্শে আসতেছে না টাইমার এই যে আমি বলছি যে আমাদের যে ইলেকট্রনিক গ্যাজেট গুলো আছে ডিজিটাল ডিভাইস আছে একটাতে হচ্ছে ন্যানো টেকনোলজি ইউজ করছে একটাতে করে নাই দেখেন যেটাতে করে নাই সেটা পানি আন্ডার ওয়াটার যাওয়ার সাথে সাথে শেষ কিন্তু এটাতে পানি সোক করতেছে এটা স্টিল কাজ করতেছে যে এই টেকনোলজিটা আমাদের ফোনে ইউজ করা হয়েছে টিস্যু আমরা আসলে এরকম টাইপের টিস্যু চাই যেটা হচ্ছে ওয়াটার সোক করে ঠিক আছে আমরা ডেফিনেটলি এই ধরনের টিস্যু চাই না স্যার ঠিক আছে লো বাজেট টিস্যু এক টিস্যু সবাই ইউজ করবে ইয়াক ওকে জি স্যার। আপনারা ন্যানো টেকনোলজির ইউজেস গুলো বুঝতেছেন তো কেমনে ইউজ করতেছেন ন্যানো টেকনোলজি ইয়েস স্যার। তারপর দেখেন এই যে সস সস থেকে সসেজ তো ফুডে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে একটু বলে রাখি এটা তারা হচ্ছে এক্সট্রিম লেভেলের এক্সপেরিমেন্ট করছে পরীক্ষা একটা কমন এমসিকিউ আসে যে ন্যানো টেকনোলজি কোন ক্ষেত্রে ইউজ করা যায় না ডেফিনেটলি সরাসরি কোনো ফুড আইটেমের উপর ন্যানো টেকনোলজি ইউজ করা যাবে না ঠিক আছে আপনি কখনোই ন্যানো টেকনোলজি ফুডে ইউজ করবেন না তো এরা এক্সট্রিম লেভেলে ট্রাই করছে যেমন ওরা হচ্ছে মাস্টার্ড সস দিছে এবং একটাতে ন্যানো ফ্যাব্রিকেশন করছে একটাতে করে নাই স্যার ঠিক আছে তো এই হচ্ছে স্যার ন্যানো টেকনোলজি আর এখনকার দিনে স্যার কটন বল যেটা দিয়ে আমাদের ফ্যাব্রিক্স আমরা যে শার্ট পরি সেই শার্ট গুলো স্যার তৈরি করা হয়েছে এবং এই যে শার্ট গুলো যে ব্যবহার করা হচ্ছে যেমন এটাতে দেখেন ন্যানো ফ্যাব্রিকেশন করা হয়েছে ন্যানো ফ্যাব্রিকেশন করার কারণে এটা কোনো ধরনের পানিকে কোনো ধরনের স্যার পানিকে সোক করতেছে না স্যার এটা ঠিক আছে কোনো ধরনের পানিকে এটা সোক করবে না তো এইটার থেকে এই তুলা থেকে কটন থেকে স্যার আমরা কি জানি ফাইবার তৈরি হয় এবং এই ফাইবার থেকে আমাদের কি হয় স্যার যে ফ্যাব্রিক্স বা হচ্ছে জামা কাপড় বানানো হয় এখনকার দিনে মূলত এমন ধরনের ফ্যাব্রিক্স বা কাপড় আসছে যেমন আপনি নিউ মার্কেটে গেলে কিছু ট্রাউজার পাবেন এক্সপোর্ট কোয়ালিটি যারা হচ্ছে সাইকেলিং করেন যে সেই ট্রাউজার গুলো হচ্ছে পানিকে কি করে রিজেকশন করে যে আপনার শরীর শুকনা থাকবে এবং দেখতে একদম নর্মাল ট্রাউজারের মতো জার্সির মতো মনে হবে কিন্তু সেটা কোনো ওয়াটারকে সোক করবে না ইনফ্যাক্ট অনেক ব্যাগ পাওয়া যায় যেমন টার্গাসের বলতে পারেন তারপরে হচ্ছে টার্গাসেরটাই সবচেয়ে যে আর্মি ফ্যাব্রিক্স দিয়ে বানানো হয় মিলিটারি ফ্যাব্রিক্স দিয়ে বানানো হয় তো এই টার্গাসের যে ব্যাগ গুলো আছে সেখানে এই ন্যানো ফ্যাব্রিকেশন করা হয় তো আপনাকে তখন তারা বলবে যে এটা কমপ্লিটলি ওয়াটারপ্রুফ ঠিক আছে তো আপনারা দেখেন
যে কতটা ওয়াটারপ্রুফ এটা। তো কটন একটা হচ্ছে ওয়াটার সোক করছে, আর যেটাতে আমরা ন্যানো টেকনোলজি ইউজ করছি সেটা কোনো ধরনের ওয়াটার সোক করে নেই স্যার। দেখেন স্যার, ইভেন ওইটা হচ্ছে ওয়াটারে কি করতেছে, ওয়াটার রেজিস্ট্যান্স। স্যার, হ্যাঁ হ্যাঁ, স্যার এটা কি শুধু ওয়াটার রেজিস্ট্যান্ট নাকি যে কোনো লিকুইড রেজিস্ট্যান্ট? যে কোনো লিকুইড, এটা মানে বানানোর সময় তারা বিভিন্ন টেকনোলজি ইউজ করে। যেমন এখানে যে আপনি দেখতেছেন এই ভদ্রলোকের, তো এখানে যে জামা কাপড়টা বানানো হয়েছে এখানে যদি আপনি তেলও ইজেক্ট করেন, সে তেল কেউ কি করবে, রিজেক্ট করবে। মানে যখনই এগুলো বানানো হয় সেই জায়গাগুলোতে তারা হচ্ছে যে এই টেকনোলজি গুলো স্যার ইউজ করে। ঠিক আছে, এটা ডিপেন্ড করে যে আসলে আমার রিকোয়ারমেন্ট কি। যেমন আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাই, তাহলে আপনি দেখতে পারবেন। ন্যানো টেকনোলজি এটা হচ্ছে যে আপনাকে দেখালাম কি সারফেসে ইউজ করা হয়, যে সারফেস যাতে ওয়াটারকে কি করে, রিজেক্ট করে। ঠিক আছে, এই যে দেখেন আল্ট্রা ড্রাই ন্যানো টেকনোলজি, এই যে দেখেন এই ন্যানো টেকনোলজি স্যার মেডিসিনের জন্য ইউজ করা হয় স্যার। দেখছেন স্টিলের উপর, যেমন স্যার বিশেষ করে এই যে টেকনোলজিটা দেখতেছেন এটা হচ্ছে স্টিল পার্টিকেলস এর উপর এটা ইউজ করা হয়েছে, ন্যানো স্প্রে যেটাকে বলে, ন্যানো পার্টিকেল স্প্রে, যেটা হচ্ছে আলট্রা ড্রাই ফ্যাব্রিকেশন এই টেকনোলজিটাকে বলে। যেমন স্যার দেখেন যে ধরেন যে কোনো একটা লাইক হচ্ছে যে ব্রিজ বা হচ্ছে হলো গিয়ে কি বলবো, ব্রিজের কথাই বলি, যেটা হচ্ছে সমুদ্রের উপর দিয়ে তৈরি করা হয়েছে। পৃথিবীতে অনেক ব্রিজ আছে যেগুলো সমুদ্রের উপর দিয়ে তৈরি করা হয়েছে। তো সমুদ্রের মধ্যে আমরা জানি কি সল্ট ওয়াটার আছে, এবং সল্ট ওয়াটার যখন হচ্ছে লোহার সংস্পর্শে আসে সেখানে মরিচা ধরতে পারে। সেই যে স্ট্রাকচার আছে সেটাতে বিভিন্ন ধরনের ইস্যুস হইতে পারে, ড্যামেজ হইতে পারে। তো ওই সকল জায়গাগুলোতে তারা যে মেটাল গুলো ইউজ করে সেই মেটাল গুলোর উপর এই ফ্যাব্রিকেশন করে যাতে সল্ট ওয়াটার সেটাকে কি করতে না পারে, নষ্ট না করতে পারে, যার কারণে স্থাপনা দীর্ঘদিন পর্যন্ত কি থাকে, স্টেবল থাকে। ডেফিনেটলি এটার একটা টেম্পার থাকে, লঞ্জিভিটি থাকে। সেই লঞ্জিভিটির আওয়ারটা যখন শেষ হয়ে যায় তখন তারা কি করে, সুযোগ পায় যে আবার নতুন ভাবে মেনটেনেন্স করতে, কিন্তু র্যাপিডলি নষ্ট হওয়ার চান্সেস কমে যায়। ইনফ্যাক্ট যেমন আপনি কানাডার কথা চিন্তা করতে পারেন, সাইবেরিয়ার কথা চিন্তা করতে পারেন। ওইখানে বিশেষ করে সাইবেরিয়া, ওইখানে হচ্ছে -31 ডিগ্রি সেন্টিগ্রেড, কখনো কখনো -80 ডিগ্রি সেন্টিগ্রেডেও চলে যায়। ওইখানকার মানুষ কিন্তু কোনো ধরনের ফ্রিজ ইউজ করে না, কারণ ওদের এত পরিমাণ ঠান্ডা থাকে, বাইরের সারফেসে আপনি যা রাখবেন ওইটাই বরফ হয়ে যাবে। তো ওইখানকার মানুষ যে গ্লাভস গুলো নেয়, সেই গ্লাভস গুলো যখন বরফের সংস্পর্শে আসে বা হচ্ছে পানির সংস্পর্শে আসে তখন তাদের হাত কি হইতে পারে, জমা যেতে পারে। তো এমন গ্লাভস তৈরি করা হয়েছে যে গ্লাভস গুলো হচ্ছে ওয়াটার বা যে কোনো ধরনের লিকুইড কে কি করবে স্যার, রিজেক্ট করবে, অর্থাৎ লিকুইড রেজিস্ট্যান্স বানাবে। ইনফ্যাক্ট আমাদের বাসায় আমরা যে এখন পেইন্ট গুলো ইউজ করি, দেখবেন অনেক পেইন্টের মধ্যে বলে যে ন্যানো টেকনোলজি ইউজ করা হয়েছে। মানে কি, ওই পেইন্টটা দেওয়ালের মধ্যে যখন আপনি করবেন, দেয়ালে যখন বৃষ্টির পানি পড়বে সেই পানি কখনো দেয়াল দেয়াল কি করতে পারবে না, সোক করতে পারবে না, ইট সোক করতে পারবে না। সে সেটাকে হচ্ছে রিজেক্ট করে দিবে, রেজিস্ট করবে। ঠিক আছে, ইনফ্যাক্ট আপনি আরো দেখবেন যে নর্মাল ভাবে এটা তো হচ্ছে হলো গিয়ে যে ওয়াটার কি বলে, যে দেয়ালে আমরা যখন রং করি। ইনফ্যাক্ট আপনারা দেখবেন যে ফ্রিজের অ্যাড যখন দেখায় যে সিলভার ন্যানো টেকনোলজি, শুনছেন নাকি নামটা? স্যামসাং এ প্রচুর দেখাইতো আগে। সিলভার ন্যানো টেকনোলজিটা কি? সিলভার ন্যানো টেকনোলজিটা হচ্ছে যেমন আগেকার দিনে যেটা আমাদের বাসা বাড়িতে আমার বাবা যে ফ্রিজ কিনছিল, ওই ফ্রিজের মধ্যে দেখা গেছে যে আপনি এক সাইডে আদা রাখছেন, এক সাইডে ফুলকপি রাখছেন, আর এক জায়গায় হচ্ছে হলো গিয়ে তরমুজ রাখছেন। তরমুজ খাওয়ার সময়ও আপনার ফিল হবে যে আদা, তারপর হচ্ছে ফুলকপির ওডর আসতেছে, গন্ধ আসতেছে।
ফুলকপি খাওয়ার সময় মনে হবে তরমুজের গন্ধ আসতেছে, আবার তরমুজ খাওয়ার সময় মনে হবে যে ফুলকপি এবং হচ্ছে হলো গিয়ে আদার ফ্লেভার পাইতেছেন। তো এই যে মিক্স আপটা এখনকার যে আমরা ফ্রিজ গুলো ইউজ করি যেটাতে সিলভার ন্যানো টেকনোলজি আছে, সেটা ওডর গুলোকে কি করে রাখে, সেপারেট করে রাখে, এবং প্রত্যেকটা ফুডের যাতে ওডর অন্য ফুডের সাথে মিক্স আপ না হইতে পারে সেই জায়গাগুলোতেই ন্যানো টেকনোলজি স্যার ইউজ করা হয়। ইনফ্যাক্ট আপনি যে চিপস খান, সবচেয়ে ভালো এক্সাম্পল, চিপসের ভিতরের যে লেয়ারটা থাকে, ভিতরের অংশটা ছিঁড়ার পর কি থাকে, এটাকে এরকম ফয়েল পেপারের মতো দেখতে একটা part ওইটাতে থাকে। সিলভার কোটিং থাকে স্যার, ওইটা অ্যালুমিনিয়াম কোটিং থাকে, অ্যালুমিনিয়াম এবং সিলভারের একটা কোটিং থাকে। এই কোটিংটা এজন্যই দেওয়া হয় যে ভিতরের থেকে কোনো টেম্পারেচার যেন বাইরে না যেতে পারে, বাইরে থেকে টেম্পারেচার যেন ভিতরে না আসতে পারে, যার কারণে চিপসটা অনেক দিন পর্যন্ত কি থাকে, মচমচে থাকে। ঠিক আছে, আপনি দেখবেন যে ওই চিপসের প্যাকেটে যদি কোনো ধরনের ফুটা হয়ে যায় তখন ওই ভিতরের চিপস গুলো কিন্তু কি হয়, চুপসায় যায়, মুচমুচে, ক্রিস্পিনেস কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তো যারা চিপসের প্যাকেট বানায় ওই প্যাকেটের মধ্যে কিন্তু ন্যানো টেকনোলজি ইউজ করা হয়, এবং এটার কারণে অনেক দিন পর্যন্ত আমরা চিপসকে কি রাখতে পারি স্যার, টেস্টটাকে ধরে রাখতে পারি। এইটা কিন্তু একটা কোশ্চেন আসে যে ন্যানো টেকনোলজি কোন ক্ষেত্রে ইউজ করা হয়, চিপসের প্যাকেট তৈরি করতেও কিন্তু কি ইউজ করা হয়, ন্যানো টেকনোলজি আপনাদের ইউজ করা হয়। আমি কি কথা বুঝাতে পারছি স্যার আপনাদেরকে? কনফিউশন আছে কোনো স্যার এই জায়গায়? ওকে নো স্যার। স্যার, এই যে দেখেন স্যার, দেখছেন ওই যে আমি বলছি যে ইট বানাইছে, একটা হচ্ছে ওয়াটার সোক করতেছে আর একটা কি করতেছে স্যার, রিজেক্ট করতেছে স্যার। এই যে গ্লাভস এর কথা আমি যেটা বলছিলাম যে ওয়াটার রেজিস্ট করবে, যেমন দেখেন স্যার, দেখছেন স্যার, জি স্যার। বিভিন্ন ধরনের লিকুইড কিন্তু ট্রাই করতেছে। বাইরের দেশের ওয়ার্কাররা কিন্তু এই ধরনের গ্লাভস ইউজ করে, যারা মানে কাজ করে বিভিন্ন, এই যে এবার হচ্ছে অয়েল এটার মধ্যে দিচ্ছে। একটা দেখেন ওয়াটারকে রিজেক্ট করছে আর একটা হচ্ছে এক্সেস করছে। ওকে, তারপর গ্লাসেও ইউজ করা হচ্ছে। স্যার এটা কি হলো বুঝলাম না। এটা সারফেসের মধ্যে সবকিছুকে রেস্ট্রিক্ট করে দিছে, যে আপনার লিকুইড গুলো যখন আসবে একটা জায়গার মধ্যে জমা হবে এবং জমা হয়ে ওইখান থেকে বের হয়ে যাবে এই ফানেল গুলো। তো এরকম অনেক অনেক মনে করেন ডকুমেন্টারি আছে, আমি মেজর ডকুমেন্টারি গুলো দেখেছি যেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ন্যানো টেকনোলজির বিষয়টা কি আপনারা ক্লিয়ার কিনা, যে 1 থেকে 100 ন্যানোমিটার, এটা কিন্তু প্রায় সময় এমসিকিউ তে আসে যে ন্যানোমিটারের স্কেলটা কত হবে, সেটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার পর্যন্ত হবে। ঠিক আছে, এটা অবজেক্টের অ্যাটমিক এবং মলিকুলার লেভেলে এটা নিয়ে স্যার কি করা হয়, কাজ করা হয়। ওকে, তারপরে আসতেছি আমরা এখান থেকে, এই জিনিসটা একটু মাথায় রাখেন। এটা হচ্ছে 1 ন্যানোমিটার সমান কত মিটার, এটা কিন্তু আসে 10⁻⁹ মিটার। তো এখানে আমি আগেই বলছি অ্যাটমিক এবং মলিকুলার লেভেলে এটা নিয়ে কাজ করা হয়। আর পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে ডিজিটাল ইলেকট্রনিক্সে, ইঞ্জিনিয়ারিং এ
ডিজিটাল ইলেকট্রনিক্সে ডিজিটাল ইলেকট্রনিক্সে মূলত এই ন্যানো টেকনোলজি ইউজ করা হয়। তারপরে হচ্ছে মেডিসিনের সমন্বয়, এটা দিয়ে মূলত স্যার ক্যান্সারের মনে করেন সেল কি বলা হয় ন্যানো মেডিসিন ব্যবহার করা হয় ক্যান্সারের সেলগুলোকে স্যার হচ্ছে ধ্বংস করার জন্য। ঠিক আছে, যেমন একটু দেখাই, ন্যানো মেডিসিন। Treating cancer can be a challenge because tumors can hide anywhere in the body, and anti-cancer treatment nanotechnology. Exciting scientific breakthroughs such as nanotechnology. এখন আমি আপনাদেরকে যেটা দেখাইতেছি সেটা হচ্ছে সাইটম্যান ক্যান্সার ইনস্টিটিউট। এরা হচ্ছে সিন্স তারা হচ্ছে 2007-8 থেকে তারা হচ্ছে ক্যান্সারের সেলকে ধ্বংস করার জন্য বা ক্যান্সার মানে কিউর করার জন্য রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতেছে। আপনারা জানেন ক্যান্সার কিন্তু খুবই র্যাপিডলি গ্রোয়িং একটা ডিজিজ। অনেক আগে শোনা যাইতো যে প্রতি 100 জনের ভিতরে 1-2 জনের ক্যান্সার হচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতি 100 জনের ভিতরে 40-45% মানুষের ক্যান্সার হচ্ছে। ক্যান্সার হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা হচ্ছে চিনি খান, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব চিনি জাতীয় খাওয়া, জাঙ্ক ফুড এগুলা খাওয়া, তারপর কোল্ড ড্রিঙ্কস এগুলো খাওয়া বন্ধ করেন, কারণ এগুলোই পরবর্তীতে আপনার ক্যান্সার ইস্যুতে ক্যান্সার সেল ডেভেলপ করতে হেল্প করে। ঠিক আছে, তো আপনি যত ধরনের হচ্ছে যে প্রিজারভেটিভ, আর্টিফিশিয়াল ফ্লেভার, যেগুলো হচ্ছে যে হোয়াইট সুগার আসলে হোয়াইট পয়জন, আপনি মিষ্টি জাতীয় খাবার খাইতে পারেন যেগুলো হচ্ছে যে ন্যাচারালি ফ্রুটস থেকে পাওয়া যায়, লাইক হচ্ছে যে আপনি ওয়াটারমেলন নিতে পারেন, তারপর হচ্ছে আপনি ডেটস বা খেজুর নিতে পারেন, তারপর হচ্ছে অর্গানিক যদি আপনি হানি পান সেটা আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আপনার শরীরের গ্লুকোজকে স্পাইক করবে না। ঠিক আছে, এগুলো যদি আপনি খান আপনার শরীর হেলদি থাকবে, আপনি ইন্টারনালি অনেক এনার্জি মানে ফিল করবেন, আপনি খুবই হলো গিয়ে যে সতেজ থাকবেন, আপনার অর্গানগুলো ভালো থাকবে। তো এখনকার দিনে আমাদের যত ফাস্ট ফুড বিভিন্ন ধরনের, আপনি দেখবেন যে আপনি কোথাও খাইতে গেলে দেদারসে মেয়োনিজ দেয়, আর বাংলাদেশের কোনো আইটেম নাই, যে ফুড আইটেম নাই যেটা বাসায় তৈরি করা হয় না, বাইরে থেকে আমরা অর্ডার করি, এটাতে চিনি না মারে। তো এই চিনির কারণে আমাদের আসলে ক্যান্সার হয়। তো যখনই ক্যান্সার হয় তখন কেমোথেরাপি দেওয়া হয়। কেমোথেরাপি যখন দেওয়া হয় তখন খারাপ সেলগুলোর সাথে সাথে ভালো সেলগুলো নষ্ট হয়ে যায়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, ক্লাসে আমি খুবই দুষ্ট প্রকৃতির মানুষ ছিলাম, আমি আমার ফ্রেন্ড নাইম, আমরা ক্লাসে একদিন একটা খুব দুষ্টামি করছি, স্যারকে হচ্ছে যে বলছি যে স্যারদের বিভিন্ন টাইটেল থাকে না, তা আমাদেরও মনে করেন বিভিন্ন টাইটেল থাকে, আমাদেরও হচ্ছে বিভিন্ন টাইটেল থাকে, তো স্যারদেরও টাইটেল থাকে। তো স্যারের এরকম একটা টাইটেল ধরে ডাক দিছিলাম, তো স্যার জিজ্ঞেস করতেছে কে সাউন্ডটা করছে, কে কথাটা বলছে, তা আমরা বলি নাই, স্যার হচ্ছে সবাইকে ধুমায় পিটাইছে। তো এখানে দেখেন দোষ কিন্তু আমরা দুইজন করছি, কিন্তু মাইর খেয়েছে সবাই। তো যখন কেমোথেরাপি দেওয়া হয়েছে, তার আগে বলে রাখি ক্লাসে মনে করেন 60 জন স্টুডেন্ট আছে, 60 জনের ভিতর 58 জন হচ্ছে ভালো স্টুডেন্ট, মানে ভালো মানুষ, এটা হচ্ছে গুড সেলস। যদি আমরা একটা হিউম্যান বডি চিন্তা করি, ক্লাসরুমটাকে, হিউম্যান বডির মধ্যে 58টা সেল ভালো আর 2টা সেল খারাপ। যখনই হচ্ছে কেমোথেরাপি আমরা দেওয়া শুরু করছি, কেমোথেরাপি বা স্যার যখন আইসা মারা শুরু করছে, তখন স্যার ভালো সেলগুলোকে তো মারছে, খারাপ সেলগুলোকে মারছে। তো যার কারণে দেখা গেছে ভালো স্টুডেন্ট গুলো যারা মাইর খাইছে, তারা পরবর্তীতে বলতেছে দুধ স্যারের ক্লাসে যাবো না, স্যার হচ্ছে যে ভালো মন্দ কোনো কিছু বুঝে না, সবাই শুদ্ধ হচ্ছে পিটায়। তো তেমনি ভাবে যখন কেমোথেরাপি আমরা দিব, যদি ভালো সেলগুলো নষ্ট হয়ে যায়, ওগুলো রিকভার করতে অনেক বেশি সময় লাগে। তো যারা হচ্ছে এই সাইটম্যান ক্যান্সার ইনস্টিটিউট, তারা একটা ন্যানো মেডিসিন ডেভেলপ করছে, যেই ন্যানো মেডিসিনের কাজ হচ্ছে
যে শরীরে যেই অর্গানটাতে যেই অংশটাতে হচ্ছে যেই অর্গানটাতে হচ্ছে যে হচ্ছে কি বলে যে ক্যান্সার ইনফেক্টেড হচ্ছে ওই অর্গানে যে ক্যান্সারের সেলগুলো আছে সেগুলোকে টার্গেট করে এবং সেগুলোকে নিউট্রিলাইজ করে এবং ভালো সেলগুলো যেগুলো আছে সেই সেলগুলো যেমন আছে তেমন রাখে। তো এটা অনেক আগে আমি এটা নিয়ে রিসার্চ পেপার এগুলা দেখছিলাম আমার একটা টপিকের জন্য, এখন আমি জানি না এটা কি অবস্থায় আছে, বাট তারা খুব ভালো করতেছিল, সেটার একটু ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। Optimal diffusion of cancer. Scientists here at the Siteman Center of Cancer Nanotechnology Experts are making great progress, discovering new ways to improve the diagnosis and treatment of cancer. At the Siteman Cancer Center, researchers are actively pursuing many ways in which nanotechnology greatly improve cancer diagnosis and cancer treatment. এটা হচ্ছে মনে করেন একটা হিউম্যান বডি, এই হিউম্যান বডিতে আপনারা যে ব্ল্যাক স্কার গুলো দেখতেছেন এই ব্ল্যাক স্কার গুলো হচ্ছে স্যার ক্যান্সার সেল, আর এখানে যে পিঙ্ক কালারের সারাউন্ডিংসটা দেখতেছেন এগুলো হচ্ছে গুড সেল। যখন কেমোথেরাপি দেওয়া হবে তখন এই ক্যান্সার সেল তো ডিস্ট্রয় হবে এবং ভালো পোর্শনের যে সেল গুলো আছে সেগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। তো এটাকে ন্যানো মেডিসিন বলা হয়। সেই ন্যানো মেডিসিনে এই জায়গাগুলোকে কি করা হবে, যেগুলো ক্যান্সার সেল আছে সেগুলোকে ডিটেক্ট করা হবে এবং সেগুলোকে নিউট্রিলাইজ করা হবে। দেখেন স্যার, Radiation affect normal tissue, not just cancer cells causing side effects. Nanotechnology. এগুলো হচ্ছে ন্যানো মেডিসিন, এটা ব্লাড সেলের মধ্য দিয়ে ফ্লো করতে পারে। এখন এই ন্যানো মেডিসিন গুলোর সাইজ কতটুকু সেগুলো একটু দেখেন। এই যে একটা চুল দেখতেছেন, এই চুলটা দেখতেছেন যেটা একটা চুলের ওই যে সানসিল্ক বা হচ্ছে পেন্টিনের আপনারা যখন কোনো শ্যাম্পুর অ্যাড দেখেন সেখানে চুল ভেঙে পড়ে না, যে চুল হেয়ার লস হইতেছে, তো সেখান থেকে তারা একটা চুল ধার করছে। তো এই চুলটার মধ্যে কি পরিমাণ ন্যানো পার্টিকেলস আছে সেটা একটু দেখেন। 1000 ন্যানো পার্টিকেলস আছে, 1000 ন্যানো পার্টিকেলস আছে। ন্যানো পার্টিকেলস আমাদের ব্লাড স্ট্রিমের মধ্য দিয়ে কি করতে পারে, ফ্লো করতে পারে। এই যে ন্যানো পার্টিকেলস গুলো ফ্লো করতেছে এগুলো হচ্ছে ক্যান্সার সেল। আর এটা হচ্ছে স্যার তারা আইডেন্টিফাই করতে পারে এই যে রিসেপ্টর। আপনারা যারা বায়োলজি পড়ছেন, মেডিসিন আমরা যখন ইনটেক করি আমাদের দেখা গেছে মাথা ব্যথা হয়েছে, আমরা একটা প্যারাসিটামল বা নাপা খেয়ে নিই, ফ্রিকুয়েন্ট এই ট্রিটমেন্টটাই আমাদেরকে বাসায় ট্রিটমেন্ট করে। ইনফ্যাক্ট বাসা সব মানুষই এখন হচ্ছে ডাক্তার, তো আমিও মনে করেন প্রেসক্রাইব করতে পারি এখন, কিন্তু আসলে ডাক্তারদের প্রেসক্রিপশনের সাথে ওষুধ নেওয়াটা খুবই জরুরি। তো যখন মনে করেন এই ন্যানো পার্টিকেলসটা স্যার নিচ্ছে, এই ন্যানো পার্টিকেলস গুলো এই যে কানেক্ট হচ্ছে রিসেপ্টর, যখন এই রিসেপ্টর গুলোর সাথে কানেক্ট হচ্ছে তখন রিসেপ্টর গুলো হচ্ছে যে আমরা যে মেডিসিন ইনটেক করি সেটা হচ্ছে শরীরে কি করে সিগন্যাল সেন্ড করে। তো মেডিসিন গুলো ওই সেলগুলোর কাছে যায় এবং ওই সেলগুলোর সাথে মানে যাওয়ার সাথে সাথে সেলগুলো মনে করে যে হ্যাঁ এটা তাদেরই লোক। যখনই ওই রিসেপ্টর এই যে কানেক্ট হইতেছে এটা রিসিভ করতেছে রিসেপ্টর গুলো, তো যখনই কানেক্ট হওয়ার সাথে সাথে তখন মেডিসিন বলে আহো বাতি যা আহো, তো তখন মনে করেন যে সেলগুলোকে ডিস্ট্রয় করা শুরু করে দেয়। তো ন্যানো মেডিসিন গুলো ঠিক এরকম ভাবে ইউজ করা হয় যে এগুলো ক্যান্সার সেলগুলোকে ডিটেক্ট করে এবং ক্যান্সার সেলের সাথে কি করে কানেক্ট করে। যখন ক্যান্সার সেলের সাথে কানেক্ট হওয়ার সাথে সাথে যখনই এই হিউম্যান বডিকে ডায়াগনোসিস করা হয় তখন তারা হচ্ছে যে তাদের ডায়াগনোসিস মেশিনে দেখতে পায় যে কোন কোন জায়গাগুলোতে ক্যান্সার সেল আছে এবং এই টার্গেটেড এরিয়াতে তারা হচ্ছে ট্রিটমেন্ট ইনিশিয়েট করে যাতে ভালো সেলগুলো, মেজরিটি ভালো সেলগুলো ঠিক থাকে। তো দেখেন স্যার, এবং কোথায় টিউমার্স আছে এই যে ভিজুয়ালাইজ করতেছে। এবং এখনকার দিনে ন্যানো মেডিসিন এমন পর্যায়ে চলে গেছে, এগুলো খুবই এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট। এগুলো বাইরের দেশে হয়, ইউএসএ বলেন, বিশেষ করে ইউএসএ তে এগুলো সবচেয়ে বেশি ইমপ্লিমেন্ট করা হয়, তারপর কি বলে লন্ডনে এগুলো ইউজ করা হয়। তো এই ক্যান্সার সেলগুলো কি করতেছে, এখন তারা যে ডেভেলপ করছে ক্যান্সার সেলগুলোকে কি করে ফেলতেছে স্যার, গ্র্যাব করে ফেলতেছে। এবং দেখেন, এবং ক্যান্সার সেলকে ইন্টারনালি কি করে দিচ্ছে স্যার, ডিসলভ করে দিচ্ছে।
এবং এই জিনিসগুলো, এই মেডিসিন গুলো, এই যে ন্যানো মেডিসিন গুলো আছে, এগুলো শরীরে ইউরিনেটের মাধ্যমে বা সোয়েটিং এর মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। ঠিক আছে? Franklin Cancer Center researchers are investigating. স্যার আপনারা কি বুঝতে পারছেন? স্যার সবাই কি Yes, sir. ক্লিয়ার? ওকে, তো কোন জায়গাগুলোতে ইউজ করা হয় ক্যান্সার বা মেডিসিনের জন্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোন কোন ক্ষেত্রে আমরা ন্যানো টেকনোলজি ইউজ করি। ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে হচ্ছে বায়োলজি, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং বলতে ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা সবচেয়ে বেশি ইউজ করি। তারপরে হচ্ছে মেডিসিনে বা হচ্ছে ড্রাগের ক্ষেত্রে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ন্যানো টেকনোলজির ইতিহাস বা হিস্ট্রি, ইনভেনশন। 1959 এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। There is plenty of room at the bottom. রিচার্ড ফাইনম্যান যাই বলেন না কেন, রিচার্ড ফেইনম্যান তিনি হচ্ছে একটা কনফারেন্সে There is plenty of the room at the bottom এই বইটাতে তিনি ন্যানো টেকনোলজির কনসেপ্টটা সবার সামনে উপস্থাপন করে। 1981 স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ আবিষ্কার করা হয় এবং এইটার জন্য ফুলারিংকে, মানে এইটার জন্য নোবেল প্রাইজও, যিনি এটা ইনভেন্ট করছেন সেটা, তাকে হচ্ছে নোবেল প্রাইজও দেওয়া হয়। এগুলো আপনাদের বইতে অতটা ইম্পর্টেন্ট না, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা 1959, অর্থাৎ পরীক্ষায় আসে ন্যানো টেকনোলজির জনককে রিচার্ড ফিনম্যান, এবং তার বইটা, কোন বইতে তিনি হচ্ছে ন্যানো টেকনোলজির কনসেপ্টটা উপস্থাপন করেন, There is plenty of the room at the bottom। ঠিক আছে? তো বিভিন্ন Sir. ধরনের, হ্যাঁ বলেন প্লিজ। There is plenty of room at the bottom, এটা একটা স্পিচ নাকি বই? তার একটা বক্তৃতা, মানে একটা স্পিচ ছিল। ঠিক আছে, এটা স্পিচ ছিল, পরবর্তীতে এটা বই আকারে রিলিজ করা হয়েছে। এটা মানে তার রিসার্চ পেপার ছিল, এবং সেই রিসার্চ পেপারটাই তিনি হচ্ছে যে ওই কনফারেন্সে সবার সামনে তুলে ধরে, এবং পরবর্তী ওই রিসার্চ পেপারটাই আসলে বই আকারে সবার সামনে উপস্থাপন করা হয়। এরপর থেকে ন্যানো টেকনোলজির ডেভেলপমেন্ট শুরু হয়। আমি কি বুঝাইতে পারছি? Yes sir, and father of nanotechnology. হ্যাঁ, ফাদার অফ ন্যানো টেকনোলজি আপনি বলতে পারেন কি, এটা একদম হচ্ছে যে এক্সাক্ট জিনিস। তো ন্যানো টেকনোলজির বিষয়টা সবার প্রথম তিনি হচ্ছে সবার সামনে আনেন। এর আগে পর্যন্ত 1959 এর আগে পর্যন্ত কেউ ন্যানো টেকনোলজির কনসেপ্টটা নিয়ে মানে চিন্তা করেন। এটা খুব সুন্দর একটা ইউটিউবে আপনি জার্নাল পাবেন, যদি আপনার কখনো সময় থাকে, সুযোগ থাকে। এখন তো হচ্ছে যে আসলে আপনি কভার করতেছেন যে কি কি টপিক আপনার লাগবে, ওই জন্য আপনি কভার করতেছেন। যখন আপনার মনে করেন যে সময় থাকবে, আপনি এটা একটু দেখেন। যেমন অনেকে বলে চ্যাপ্টার 1-এ আসলে পড়ার কিছু নাই, বুঝার কিছু নাই। কারণ বুঝার কিছু না, এটা বলা ভুল। চ্যাপ্টার 1-এ কিন্তু অনেক ম্যাসিভ জিনিসপত্র আছে, যেগুলো আপনি যদি এইভাবে ডেমনস্ট্রেশন দেখেন, আপনার কাছে খুব ভালো লাগবে যে আরে এই জিনিসটা তো আমি জানতামই না, এইভাবে করে কাজ করে। যেমন আমি আপনাদের অনেকেই জানি যে ড্যাম শিওর যে ন্যানো টেকনোলজি যে এই ওয়েতে কাজ করে, এটা আপনারা অনেকে জানতেনই না। আপনারা খালি জাস্ট বই পড়ছেন যে 10⁻⁹ মিটার স্কেলে যে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করা হয় তাকে হচ্ছে ন্যানো টেকনোলজি বলে। ঠিক আছে? তো কিন্তু এই ন্যানো টেকনোলজি আসলে প্রেজেন্ট ওয়ার্ল্ডে কিভাবে ইমপ্লিমেন্ট করতেছে সেই জিনিসটা কিন্তু আমরা কেউই আসলে জানি না। ঠিক আছে? ওকে, তারপরে স্যার Yes. আর কিছু কোশ্চেন কারো? তো ন্যানো টেকনোলজি বা ন্যানো যে টুলস গুলো আছে সেগুলোর ক্লাসিফিকেশন, ন্যানো পার্টিকেল আছে, কার্বন ভিত্তিক ন্যানো ম্যাটেরিয়ালস আছে, ন্যানো ফাইবার আছে, কোয়ান্টাম ডটস আছে। ঠিক আছে? যেমন এই যে সিলভার ন্যানো পার্টিকেলস, যে আমরা হচ্ছে ইয়েতে ইউজ করি, লাইক হচ্ছে ফ্রিজারে ইউজ করি, সিলভার ন্যানো পার্টিকেলস ইউজ করা হয়। তারপরে হচ্ছে কার্বন ভিত্তিক ন্যানো ম্যাটেরিয়ালস, গ্রাফিনের নাম কেউ শুনছেন স্যার এর আগে? গ্রাফিন? No, sir. আচ্ছা, কম্পিউটারের ম্যাক্সিমাম যে ইকুইপমেন্ট আছে সেটা কোন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি? পর্যায় সারণীর কোন মৌল দ্বারা তৈরি? পিরিয়ডিক টেবিলের কোন অবজেক্ট দ্বারা তৈরি? এটা কোন এলিমেন্ট দ্বারা তৈরি? পারবেন না? সিলিকন। ঠিক আছে, আমাদের যত কম্পিউটারের টেকনোলজি আছে, এই যে আমরা ডিজিটাল ওয়ার্ল্ড যেটার কথা বলতেছি, সেমিকন্ডাক্টর সবকিছু কিন্তু স্যার হচ্ছে
সিলিকন দ্বারা তৈরি। তো সিলিকনের থেকেও খুবই এফেক্টিভ আরেকটা ম্যাটেরিয়াল সায়েন্টিস্টরা ডেভেলপ করছে, যেটার নাম হচ্ছে স্যার গ্রাফিন। ঠিক আছে, এটার জন্য দুইজন মনে করেন যে সায়েন্টিস্টকে, পদার্থবিজ্ঞানীকে হচ্ছে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এবং এই গ্রাফিনটা মূলত হচ্ছে গ্রাফাইট থেকে পাওয়া গেছে। সামনে যে ফিউচার আসতেছে স্যার, সামনে যত টেকনোলজি হবে, লাইক হচ্ছে 2025 এর পর থেকে, মানে 2025 বা 6 এর থেকে অলরেডি শুরু হয়ে গেছে। কম্পিউটারে যত ধরনের স্পেস ক্রাফট আছে, স্পেস ক্রাফটে যে এলন মাস্ক যে স্পেস ক্রাফট গুলো পাঠাচ্ছে, এগুলোতে সব জায়গায় কিন্তু স্যার সিলিকন ডিজিটাল ডিভাইসের পরিবর্তে স্যার গ্রাফিনকে ইউজ করতেছে। গ্রাফিন কিন্তু পৃথিবীর সবচেয়ে স্ট্রংগেস্ট মেটাল, এবং মানে স্ট্রংগেস্ট হচ্ছে হলো গিয়ে এলিমেন্ট, এবং এটা খুবই লাইট ওয়েট একটা এলিমেন্ট। ঠিক আছে, এটা দিয়ে খুবই এক্সট্রা অর্ডিনারি কিন্তু স্যার কাজ করা যায়। ওকে, গ্রাফিনটা ইনভেন্ট হয়েছে, এটা আপনার মনে করেন গ্রাফাইট থেকে আসছে। আর গ্রাফাইট এটা একদম খুবই একটা হাস্যকর একটা বিষয় ছিল গ্রাফিন আবিষ্কারের বিষয়টা। তো যারা সায়েন্টিস্ট ছিল, যে দুই সায়েন্টিস্ট, আমি নাম ভুলে গেছি, তাদের আসলে নাম মনে রাখা খুবই কঠিন। তো একজন মেবি রাশিয়ান ছিল, আরেকজন হচ্ছে জার্মানির ছিল। তো তারা পোল্যান্ডের হবে মেবি, আরেকজন মনে হয় জার্মানি নয়তো রাশিয়া, এই দুইটার একটা হবে। তো দুইজন সায়েন্টিস্ট তারা হচ্ছে তাদের ল্যাবে রিসার্চ করতেছিল। তো তারা কি করছে, যে পেন্সিল দিয়ে কাগজের উপর দাগ দিছে, এবং কাগজের উপর দাগ দিয়ে ওইটার উপর স্কচ টেপ পেঁচায় যখন টান দিছে, তখন স্কচ টেপের উপর দেখলো যে গ্রাফাইটের যে গুঁড়াগুলো আছে, ওই লেয়ার গুলোকে একটার পর একটা যখন তারা সরানো স্টার্ট করলো, তখন দেখলো লাস্টের যে লেয়ারটা থাকছে, ওই লেয়ারের যে অ্যাটমিক বন্ড আছে, সেই বন্ডটা খুবই স্ট্রং। সেটা হচ্ছে ইলেকট্রনকে কি করতে পারে, ক্যারি করতে পারে, যেটাকে আপনারা মুক্ত জোড় বা ফ্রি ইলেকট্রন বলেন, যেটা থ্রুতে আসলে এনার্জিকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়। ঠিক আছে, যারা সায়েন্সের স্টুডেন্ট আছে হয়তো আমার কথা বুঝতেছেন, আমি অত ডিটেলসে যাইতেছি না, আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি। এবং সেটার ভিতরে মনে করেন মেটালের, অর্থাৎ ধাতুর যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই সব বৈশিষ্ট্য আছে। এবং সেটার মনে করেন কি বলে, হিট কন্ডাক্টিভিটি অনেক হাই, হিট কন্ডাক্টিভিটি সিলিকনের থেকেও বেশি, এবং সেটা লঞ্জিভিটিও খুব বেশি, এবং সেটা অনেকক্ষণ পর্যন্ত চার্জ ধরে রাখতে পারে, যেটা মোবাইল ফোনে ব্যাটারির জন্য ইউজ করা হয়। এবং একই সাথে এটা এতটা লাইট ওয়েট যে পুরো ফুটবল মাঠের সমান যদি গ্রাফিন দিয়ে একটা কার্পেট তৈরি করা হয়, সেটার ওয়েট হবে মাত্র 250 গ্রাম। এবং সেটা এতটা স্ট্রং হবে, সেটা দিয়ে বুলেট ভেদ করে যাইতে পারবে না। ওই যে স্নাইপাররা যারা ইউজ করে, আপনি সিওডি যারা খেলেন, কল অফ ডিউটি খেলেন, আমি ওয়ান্স আপন এ টাইম খেলতাম। ঠিক আছে, আমি স্লিপিং ডগস বেশি খেলতাম। তো সিওডি আমি এত ইন্টারেস্ট পাইতাম না, তো আমি হচ্ছে স্লিপিং ডগস খেলতাম। এখন আসলে খেলা হয় না, তো প্লে স্টেশন পড়ে আছে প্লে স্টেশনের জায়গায়। তো এখন কথা হচ্ছে যে ওইখানে যে স্নাইপার গুলো বা AK-47 এর যে গুলিগুলো আছে, সেই গুলিগুলোকে গ্রাফিন কি করতে পারে না, গ্রাফিনকে ভেদ করে যাইতে পারে না। তো গ্রাফিন ইজ দ্য নেক্সট futuristic element for digital device and all digital materials which will lead the technology in new era. ঠিক আছে, তো এই যে গ্রাফিনের কথা যে আমি বলতেছি, তো গ্রাফিনটাও মূলত এই ন্যানো পার্টিকেলস থেকে আসছে স্যার। ওকে, তারপর হচ্ছে ন্যানো ফাইবার। ওকে, এগুলোতে অনেক অ্যানিমেশন আছে, অনেক কিছু আছে। তো আসলে এত কিছু এক ক্লাসে দেখাইতে গেলে আমরা আসলে আমাদের টার্গেটেড যে ক্লাসগুলো আছে সেগুলোকে ফিল আপ করতে পারবো না। তারপরে হচ্ছে ন্যানো ফাইবার, পলিমার। এই যে আপনারা কিছুক্ষণ আগে পার্টিকেলস কিছু দেখছেন না, যেটার উপর দিয়ে যে পানি স্প্রে করতেছে, চলে যাচ্ছে, রিজেক্ট করতেছে, এগুলো হচ্ছে সেই ন্যানো ফাইবার বা পলিমারের এক্সাম্পল ছিল। তারপর কোয়ান্টাম ডটস, আধা পরিবাহী বা অর্ধ পরিবাহী ন্যানো ক্রিস্টাল, ওই যে ডিজিটাল টেকনোলজি গুলোতে বা ডিজিটাল ডিভাইস গুলোতে স্যার ব্যবহার করা হচ্ছে। তো এগুলো হচ্ছে ন্যানো টুলস, যেগুলো বর্তমানে আমরা ইউজ করতেছি। এই জিনিসগুলো আপনারা একটু লিখতে পারেন, যে ক্লাসিফিকেশন অফ ন্যানো এলিমেন্টস, দেয়ার আর ন্যানো পার্টিকেলস, তারপরে হচ্ছে কার্বন ওরিয়েন্টেড ন্যানো ম্যাটেরিয়ালস, ন্যানো ফাইবার, কোয়ান্টাম ডটস। আমি অলরেডি কিন্তু আপনাদেরকে স্লাইড গুলো শেয়ার করে দিছি, আপনারা পাইছেন না স্যার স্লাইড গুলো স্যার সবাই? Yes, sir. ওকে, আমি প্রত্যেকটা ক্লাসের আগে চ্যাপ্টার 1 এর শেষ, চ্যাপ্টার 2 এর গুলো আমি আগে থেকেই দিয়ে দিব যখন চ্যাপ্টার 2 শুরু হবে। তারপরে হচ্ছে ন্যানো টেকনোলজির প্রয়োগ, ইমপ্লিমেন্টেশন অফ ন্যানো টেকনোলজি। ওই যে বলছি টার্গেটেড ড্রাগ, কিছুক্ষণ আগে দেখাইছি না, ক্যান্সার চিকিৎসা। তারপর হচ্ছে ন্যানো বায়োসেন্সর, ওই যে আপনি দেখছেন যে ক্যান্সার সেলগুলোর সাথে কানেক্ট হইছে, ডায়াগনোসিস মেশিনে দেখাইতেছে যে গ্লো করতেছে।
তারপরে হচ্ছে ইমেজিং টেকনিক, এগুলা সব ওই যে আমি কিছুক্ষণ আগে ক্যান্সারের যেগুলো দেখাইছি এগুলাতে যে কানেক্ট হয়েছে। তারপরে ওই যে ন্যানো প্রসেসর, তারপর হচ্ছে ফ্লেক্সিবল স্ক্রিন। স্যার ফ্লেক্সিবল স্ক্রিন দেখছেন না, এই যে গ্রাফিনের কথা, যে ইমপ্লিমেন্টেশনের কথা বলছে, স্যামসাং আনছে না ফ্লেক্সিবল স্ক্রিন যেগুলোকে ফোল্ড করা যায়, মোটোরেজার, তারপর হুয়াওয়ে, এগুলো সব কিন্তু কি দিয়ে তৈরি করা হয়েছে স্যার? গ্রাফিন দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে, আপনার ফ্রেন্ড যারা আপনার সামনে ভাব মারবে, কারণ এই আপনাদের বয়সটাতেই আসলে মানুষ ভাব মারে, শো অফ করে। যে ধরেন আমার স্টুডেন্ট সেদিন দেখলাম যে একটা ফোন আনছে, যেটাকে মনে করেন ওই যে হুয়াওয়ের হারমোনিক, এই ধরনের ফোন আমি আমার লাইফেও মনে করেন যে দেখি নাই, কিনা তো পরের কথা, যে এত টেকনোলজি অ্যাডভান্স হয়েছে। আমাদের সময় একটা আইফোন হাতে থাকে মানে আইফোন কিনাই ছিল একটা ক্রেজ ছিল, আর এখন মানুষের ফোন 3-4 ফোল্ডিং হয়। তো আমার সামনে এসে ভাব মারতেছে, তাই আমি বলতেছি এই যে তুমি যে ভাব মারতেছে তুমি জানো এটাতে কোন টেকনোলজি ইউজ করা হয়েছে? বলে স্যার এত যাই না, কি হবে, আমি তো ইউজ করতেছি, আপনার কাছে তো নাই। আমি বলছি কথা সত্য বলছো। তো এই জায়গাগুলোতে কি ইউজ করা হয় স্যার? গ্রাফিন ইউজ করা হয়। ঠিক আছে, সামনের টিভি গুলো দেখবেন যে টিভির মধ্যে আপনি হচ্ছেন বল উড়ায় মারছেন, কিচ্ছু হয় নাই, কারণ ওইটা হচ্ছে ফ্লেক্সিবল ডিসপ্লে গুলো চলে আসবে। তো এগুলো সামনের টেকনোলজি গুলো সব হচ্ছে ফ্লেক্সিবল টেকনোলজির দিকে চলে যাবে। ঠিক আছে, বেন্ডেবল গ্লাসের বা বেন্ডেবল ডিসপ্লের দিকে চলে যাবে স্যার। ওকে, কারো কোশ্চেন আছে স্যার? তারপর No, sir. তারপরে হচ্ছে এই যে ন্যানো টেকনোলজি আর কোথায় এনার্জির ক্ষেত্রে ইউজ করা হয়, অর্থাৎ ব্যাটারির জন্য ইউজ করা হয়। লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য এখন হচ্ছে ন্যানো টেকনোলজি ইউজ করা হয়। এই জায়গায় সামনে হচ্ছে গ্রাফিন রিপ্লেস করবে। তখন দেখবেন যে আপনার এমএএইচ অলরেডি হচ্ছে যে 7000 8000 আপনি ক্যারি করবেন, খুব পাতলা একটা হচ্ছে যে ব্যাটারি সেলের মধ্যে, এবং আপনি ফোনে চার্জ দিচ্ছেন, আলটিমেটলি আপনি গেম খেলবেন, উড়াধুরা পাবজি খেলবেন, তারপর গ্রাফিক্স এর কাজ করবেন, ছবি তুলবেন, ভিডিও স্ট্রিমিং করবেন, তারপরও দেখবেন যে আপনার চার্জ পুরোপুরি এরকম মনে করেন হাই ভলিউম ইউজ করার পরও 2 দিন পর্যন্ত আপনার ফোনে চার্জ থাকবে। তারপরে হচ্ছে স্যার ওয়াটার পিউরিফিকেশনের জন্য স্যার ন্যানো, হ্যাঁ বলেন স্যার। সৌরকোষ কি? সৌরকোষ হলো গিয়ে যে কি বলবো, সোলার সেল। ঠিক আছে, সোলার সেল গুলোতে হচ্ছে ন্যানো টেকনোলজি ইউজ করা হয়, যেগুলো চার্জ কন্টেইন করে রাখে, এবং সেই সেলগুলোতে এখন হচ্ছে গ্রাফিন ইউজ করা হয় যাতে লং টাইম পর্যন্ত চার্জকে ক্যারি করা যায়। ঠিক আছে স্যার। তারপরে Yes. হচ্ছে এই যে আমাদের বাসায় যে আমরা ফিল্টার ইউজ করি ওয়াটার পিউরিফিকেশনের জন্য, পিউরেট, আরো অনেক কিছু আছে, ওই জায়গায় আমরা হচ্ছে ন্যানো টেকনোলজি ইউজ করি। তারপরে হচ্ছে ন্যানো ক্যাটালিস্ট, এটা হচ্ছে ইয়ার যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেগুলোতে মনে করেন চিমনি থাকে, যেটা দিয়ে কার্বন সালফাইড, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড যে গ্যাসগুলো বের হয়। বাংলাদেশের তো এগুলো কোনো বালাই নেই। বাংলাদেশে হচ্ছে দেখবেন যে ঢাকার মাঝখানে যেখানে মানুষ থাকে ওই জায়গার মধ্যে দেখবেন যে কারখানা তৈরি করে ফেলাইছে, যেমন আগে তেজগাঁওতে এরকম ছিল। তো বাইরের দেশে তারা কিন্তু যখনই কোনো একটা কিছু ইমপ্লিমেন্ট করতে যায়, ইন্ডাস্ট্রি বা যাই করতে যায়, তারা সবার প্রথমে চিন্তা করে যে এনভায়রনমেন্টের উপর কোনো ধরনের যাতে ইম্প্যাক্ট না পড়ে। এটা কিন্তু গভর্নমেন্টের ইস্যুই থাকে, গভর্নমেন্টের ক্লজ থাকে, এই ক্লজ গুলো ফলো করতে হয়। তো সেই জায়গাগুলোতে তারা হচ্ছে ন্যানো ক্যাটালিস্ট টেকনোলজি ইউজ করে যাতে এয়ারটাকে পিউরিফাই করা যায়, যাতে কার্বন সালফাইড, কার্বন মনোঅক্সাইড নামক গ্যাসগুলোকে কি করতে পারে, ক্যাপচার করতে পারে। তারপর যে রেফ্রিজারেটর যেগুলো তৈরি করে, যেমন ফ্লোরিন, এগুলো যখন রিলিজ হয়ে যায় তখন হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি ক্রিয়েট করে। আমি যদি যদি বলে থাকি, কারণ আমি অনেক আগে কেমিস্ট্রি গুলো পড়ছি, তো সিএফসি যখন ওজোন স্তরে যায়, ওজোন স্তরকে কি করে স্যার, ইম্প্যাক্ট ফেলে। তো ওজোন স্তরকে যখন ইম্প্যাক্ট ফেলে, তো ওইটার মধ্যে দিয়ে আলট্রা ভায়োলেট রশ্মি পৃথিবীতে আসে, যেটা হচ্ছে মানুষের জন্য খুবই হার্মফুল, এবং প্রাণীকুলের জন্য, লিভিং অর্গানিজমের জন্য খুবই স্যার হলো গিয়ে হার্মফুল, এবং এটা থেকে ক্যান্সার হইতে পারে, স্কিন ডিজিজ হইতে পারে। তো সেই জিনিসগুলোকে কন্ট্রোল করার জন্য এখনকার দিনে কি ইউজ করা হয়, ন্যানো ক্যাটালিস্ট, এই টেকনোলজি গুলো ইউজ করা হয়। তারপর সানস্ক্রিন, ঠিক আছে, সানস্ক্রিন, টাইটেনিয়াম ডাইঅক্সাইড ন্যানো পার্টিকেলস। আমরা যারা সানস্ক্রিন ইউজ করি, ডেফিনেটলি আমি ইউজ করি না, বিশেষ করে আপনি দেখবেন যে বাংলাদেশের প্লেয়াররা যখন ক্রিকেট খেলতে যায়, যে রোদে যাতে কালো না হয় যে সানস্ক্রিন ইউজ করে।
ওইটার কারণে চেহারার কোয়ালিটি ভালো হয়েছে, কিন্তু খেলার মান কিন্তু এখনো ঠিক হয়নি। এগুলা যে আমি বলতেছি কারোর সাথে কিন্তু শেয়ার করবেন না, শেয়ার করলে প্রবলেম আছে, ঠিক আছে? যাই হোক, তারপর ন্যানো কোটেড জল প্রতিরোধী টেক্সটাইল, কিছুক্ষণ আগে কিন্তু দেখাইছি আপনাদেরকে ন্যানো কোটেড, ওই যে ন্যানো ফাইবার যেটা দেখাইছি, যেটা ওয়াটারকে কি করতেছে স্যার, রেজিস্ট করতেছে, ওয়াটার রেজিস্ট্যান্স। স্যার ক্লিয়ার? আমার অ্যানিমেশনের সাথে কি পয়েন্টগুলো মিলতেছে স্যার? পয়েন্টগুলো মিলতেছে স্যার? ওকে। তারপর হচ্ছে সুবিধা, ওই যে বেনিফিটস, বেনিফিটস এর ফার্স্টে হচ্ছে এটা এনার্জি, হাই এনার্জি প্রডিউস করতে পারে। দেন হচ্ছে এটা ফ্লেক্সিবল, ঠিক আছে, লাইট ওয়েট। তারপর হচ্ছে লংজিভিটি বেশি, ওই যে গ্রাফিনের কথা বলছি। তা এই যে ব্যবহারের দক্ষতা, তারপর এটা সাইড এফেক্ট খুবই কম। আপনারা কিছুক্ষণ আগে ক্যান্সারেরটাতে দেখছেন যে সাইড এফেক্ট খুবই কম। তারপর হচ্ছে এটা হচ্ছে কি ইকো ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হচ্ছে সিস্টেম ক্রিয়েট করে, যেটা এনভায়রনমেন্টের উপর লেস ইম্প্যাক্ট হচ্ছে মানে লেস ইম্প্যাক্ট ফেলে। তারপরে হচ্ছে চ্যালেঞ্জেস এন্ড দ্য রিস্ক। ন্যানো পার্টিকেলস, মানে এই ন্যানো পার্টিকেলসটার একটা বিষয় হচ্ছে আপনি যখন এটাকে ইউজ করবেন সেটা খুব এক্সপার্টের থ্রুতে এটা ইউজ করতে হবে। যদি মনে করেন আনাড়ি কোনো মানুষ যার কোনো আইডিয়া নাই, সে দেওয়ার কাজ দিয়ে দিছে, ফুসফুস কিন্তু ধ্বংস হয়ে যাবে স্যার। তারপরে হচ্ছে ন্যানোর একটা ওয়েস্ট হয়, সে ওয়েস্টটাকে ম্যানেজমেন্ট করতে হবে, যে অনেক সময় রেডিয়েশনও ক্রিয়েট করতে পারে, ওই রেডিয়েশন গুলোকে কি করতে হবে, কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে স্যার আপনারা বিভিন্ন সাইফাই মুভি দেখেন না, যে দেখা গেছে ছোট্ট একদম মনে করেন পিনের মতো বা ছোট্ট একটা হচ্ছে যে ডটের মতো একটা ডিভাইস কানের মধ্যে দিয়ে রাখছে, কথাবার্তা বলতেছে, এরকম কিন্তু এখনকার দিনে খুবই মানে স্পাই ক্যামেরাও ব্যবহার করা হয়। যেমন আপনার বোতামের বা মানে আপনার শার্টের বাটনে ইউজ করতেছে, বা আপনার কলমের, মানে আপনার কলমের মধ্যে কিন্তু যেমন দেখবেন যে যারা বড় বড় ইয়েরা আছে, অফিসিয়ালসরা আছে, তারা কিন্তু এই ধরনের মানে পেন ইউজ করে যেখানে সবকিছু স্যার রেকর্ডেড হয়। এজন্য এখনকার দিনে কোনো কথাবার্তা বলার আগে খুব বুঝা শুনে স্যার কথাবার্তা বলবেন, ফ্রেন্ড বলেন যাই বলেন বুঝা কথা বলবেন। কারণ আপনার ডাটা এখন হচ্ছে ডিজিটাল সিস্টেমের মধ্যে এনি হাউ ক্যাপচার হইতে পারে, আপনি জানেনও না কিন্তু। আর এখন এআই এর যুগ, আপনি একটা কথা বলবেন ডিপফেক টেকনোলজির মাধ্যমে সেটাকে অন্য একটা জিনিস বানায় ফেলাবে, মানুষ কিন্তু বুঝবে না। আর বিশেষ করে বাংলাদেশের মানুষ কিন্তু কোনো কিছুই বুঝবে না। তারা ফেসবুকের কমেন্ট সেকশনে যে একটা করে কমেন্টস দিয়ে আসবে, বলবে কি এই ছি, এভাবে কি ভেবে দেখা যায়। তো এই ধরনের কমেন্টস তারা করে আসবে, আপনি তাকে বুঝাইতেও পারবেন না যে আসলে ডিপফেক টেকনোলজি কি। তো বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষ মনে করে যে আইসিটি, সে মোবাইল ফোন চালাইতে পারে, তার ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে, সে পাবজি গেম খেলতে পারে, সে টেকনোলজি আসলে অনেক কিছু জানে। বাংলাদেশে 90% মানুষ টেকনোলজির ব্যাপারে কিছু জানে না, এবং কোন ধরনের যদি একটা সাইবার অ্যাটাক হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের মানুষজন। তো আমরা যে এই যে টেকনোলজি, এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। তো যদি না জানি তাহলে আমরা হচ্ছে যে সময়ের সাথে আগাইতে পারবো না, এবং নিজেদেরকে বিভিন্ন রিস্কের মধ্যে ফেলে দিব। তো এই জন্য স্যার বলছি যে যে স্পাই ক্যামেরা, ওই যে ন্যানো ডিভাইস গুলো তৈরি করা হয়, যেটা দিয়ে হচ্ছে আপনার অডিও ক্যাপচার করা হইতে পারে, অথবা আপনার ভিডিও ভিজুয়ালস ক্যাপচার করা হইতে পারে, বা হচ্ছে যে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলোকে ক্র্যাক করা যেতে পারে, হ্যাক করা যেতে পারে। তো সেই জায়গাগুলোর ক্ষেত্রে যে এথিক্স, এথিক্স উইল বি এ কোয়েশ্চেনেবল ফর ন্যানো টেকনোলজি, যদি আমরা হচ্ছে এথিক্স কে মেনটেন না করি বা রুলস রেগুলেশন জারি না করি। তো এই জন্য আপনি দেখবেন যে বড় বড় কনফারেন্স গুলোতে ইন করার সময় যারা হাই অফিসিয়ালসরা থাকে তাদেরকে ফার্স্টে আর্চওয়ে এর মধ্যে দিয়ে যাইতে হয়, তারপর হচ্ছে একটা মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে দেখে যে এখানে কোনো কিছু পাওয়া যায় কিনা। এখনকার দিনে ন্যানো টেকনোলজি থ্রু করে ইউজ করে এমন ডিভাইসও তৈরি করা যায় যেগুলোকে হচ্ছে কোনো ধরনের স্ক্যানে ডিটেক্ট করা যায় না, ঠিক আছে? ওকে, কারো কোশ্চেন স্যার এই স্লাইড নিয়ে? No, sir. ওকে। তারপর বর্তমান গবেষণা ও প্রবণতা, ঠিক আছে, টুডেস রিসার্চ এন্ড হচ্ছে কি বলে যে ট্রেন্ড। ওকে, টুডেস রিসার্চ এন্ড ট্রেন্ড। ন্যানো মেডিসিন, এটা ক্যান্সার থেরাপিতে ইউজ করা হয়। তারপর ন্যানো ইলেকট্রনিক্স, কোয়ান্টাম কম্পিউটিং এর জন্য ব্যবহার করা হয়।
তারপরে হচ্ছে সবুজ শক্তির উন্নয়ন। স্যার এটা বুঝেন? এই লাইনটা যারা ইংলিশ ভার্সন আছে তারা হয়তো ধরতে পারেন নাই। সবুজ শক্তির উন্নয়ন বলতে কি বোঝায়? স্যার গ্রিন কেমিস্ট্রি। না না, গ্রিন টেকনোলজি। ঠিক আছে, গ্রিন টেকনোলজিটা কি? যেমন স্যার আমরা যে ওয়াটারকে ইলেকট্রিসিটির জন্য ইউজ করি, তো সেটা কিন্তু আমাদের সিস্টেমের উপর কোনো ধরনের কি হ্যাজার্ড বা কোনো কিছু ক্রিয়েট করতেছে? ওয়াটারকে যদি আমরা ইলেকট্রিসিটির জন্য ইউজ করি, কোনো এফেক্ট ক্রিয়েট করবে না। যে টারবাইনকে ঘুরাবে এবং সেই টারবাইনটাই হলো কি ইলেকট্রিসিটি জেনারেট করবে। তারপর উইন্ডমিল, যেটা দিয়ে ইলেকট্রিসিটি হয়। কিন্তু আমরা যদি নিউক্লিয়ার স্টেশন ইউজ করি, যেমন আপনি চেরনোবিলে দেখছেন যে নিউক্লিয়ার যে প্ল্যান্ট ইউজ করা হয়েছিল ইলেকট্রিসিটির জন্য, ওটাতে ডিজাস্টার হওয়ার কারণে ওইখানে কিন্তু আশেপাশে মানুষ রেডিয়েশনে মারা গেছে। ওই এরিয়া কিন্তু পুরা হলো গিয়া ভাগাড়ে পরিণত হয়েছে। ঠিক আছে, মানুষের অনুপযোগী, বসবাসের অনুপযোগী একটা জায়গায় পরিণত হয়েছে। ঠিক আছে, তো ন্যানো টেকনোলজি দিয়ে মূলত আমরা সাস্টেইনেবল গ্রিন টেকনোলজি বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি, যেটার মাধ্যমে আমরা আমাদের যে এনভায়রনমেন্ট আছে সেটাকে ভালো রাখতে পারি। বাট বাই দ্য ওয়ে, ন্যানো পার্টিকেলস এর মধ্যে কিন্তু কিছু রেডিয়েশনও ক্রিয়েট করে। তো ওই রেডিয়েশন যেগুলো ক্রিয়েট করে সেই ম্যাটেরিয়ালস গুলো থেকে আমাদেরকে অবশ্যই ন্যানো ওয়েস্ট গুলোকে ম্যানেজমেন্ট করারও আমাদের প্রসিডিওর জানতে হবে। তারপর ফুড টেকনোলজি, ন্যানো এনক্যাপসুলেশনে পুষ্টি সংরক্ষণ করা, এই জিনিসটা এখনো ওইভাবে কোনো ইমপ্লিমেন্টেশন স্যার হয় নাই। ঠিক আছে, এখনো ইমপ্লিমেন্টেশন হয় নাই। যে ক্যাপসুল তৈরি করে, ক্যাপসুলের মধ্যে মনে করেন যে সাপ্লিমেন্ট এগুলা নেয়, যারা জিমে কাজ করে বা যারা জিমে ট্রেন করে তারা প্রোটিন সাপ্লিমেন্ট নেয়। তো এক্সট্রা ভাবে সেল গুলোকে প্রোটিন দেওয়ার জন্য তারা বিভিন্ন সাপ্লিমেন্ট নেয়, স্টেরয়েড নেয়। তো এই জিনিসটা এখন ইউজ করা হচ্ছে, বাট এটার নেগেটিভ ইম্প্যাক্ট অনেক বেশি। যেমন যারা জিম করে, যারা স্টেরয়েড নেয়, সাপ্লিমেন্ট নেয়, যে আপনাদের মধ্যে যদি কেউ কখনো প্ল্যান করেন আমরা এগুলা নিব বডি গেইন করার জন্য, এটা ডেফিনেটলি আপনার কিডনি ড্যামেজ করে দিবে, আপনার যে ফুসফুস আছে, লাং আছে, সেটার যে ফাংশনালিটি নষ্ট করে দিবে, সবকিছুই ডেস্ট্রয় করে দিবে। আপনার ব্লাড স্ট্রিম, তারপর আপনার ব্লাড ভেসেল যেগুলো আছে সেগুলোকে শ্রিঙ্ক করে দিবে। তো এই জিনিসগুলোকে আপনারা অ্যাভয়েড করবেন। আপনারা ন্যাচারাল ওয়েতে, আমার রিকোয়েস্ট থাকবে যারা ফিট থাকার জন্য অনেক বেশি ডিটারমাইন, তারা ন্যাচারাল ওয়েতে এক্সারসাইজ করবেন, ওইটাই আপনার জন্য এফেক্টিভ হবে। ওকে, তারপর ভবিষ্যৎ সম্ভাবনা, ন্যানো রোবোটিক্স, শরীরের ভিতরে সার্জারি এবং ওষুধ বিতরণ, এটা অলরেডি ইউএসএ তে ইমপ্লিমেন্ট শুরু হয়ে গেছে। যে ন্যানো রোবোটিক্স ইউজ করা হচ্ছে, যেগুলো যে ক্যান্সার সেলগুলোকে ডিটেক্ট করে, সেগুলোকে মেডিসিন প্রোভাইড করে এবং কি বলে ডিটেক্ট করে ক্যান্সার সেলগুলো কোথায় আছে, নিউট্রিলাইজ করে। তারপরে স্মার্ট উপকরণ, এটা স্পেস ক্রাফটে ইউজ করা হয়। সেলফ হিলিং, স্পেস ক্রাফটে এক ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হয়, যে ম্যাটেরিয়ালস গুলো যখন গ্রহাণু বা যে মানে বায়ু স্তরে যে গ্রহাণুগুলো বা স্টোন গুলো যে ঘুরতে থাকে, ওগুলার সাথে যখন হিট হয়, হিট হলে দেখা গেছে ওগুলো মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়, যে ফ্যাব্রিক গুলো ছিঁড়ে যায় এবং কিছুক্ষণ পর তারা নিজের থেকে নিজেদের ওই হিলিংটা করতে পারে। তো এটাকে সেলফ হিলিং বলে। এগুলো স্পেস ক্রাফটে ইউজ করা হয়। ইনফ্যাক্ট এই যে আমরা যে ইয়েগুলো পাঠাই, যে স্পেস ক্রাফট গুলো পাঠাই, সেগুলো লং টাইম পর্যন্ত, এই যে মার্সে যে রোভার গুলো পাঠানো হয়েছে, সেগুলো কিন্তু এই সেলফ হিলিং টেকনোলজি ইউজ করা হয়। সেলফ হিলিং যত টেকনোলজি আছে সব কিন্তু স্পেস ক্রাফটে ইউজ করা হয়। এই জন্য স্পেস ক্রাফট খুবই বেশি এক্সপেন্সিভ হয়। ইনফ্যাক্ট যে স্পেস ক্রাফটে যে আমরা যে স্যুট গুলো দেখি পরে, ওগুলোতে কিন্তু সেলফ হিলিং টেকনোলজি এখন ইউজ করা হচ্ছে। ওকে, তারপর জলবায়ু সমাধান, কার্বন ক্যাপচার ন্যানো টেকনোলজি, অর্থাৎ কার্বনকে ক্যাপচার করার জন্য এই টেকনোলজিটা নিয়ে অলরেডি কাজ চলতেছে, রিসার্চ পেজে আছে। যে সকল এরিয়াতে ওই যে বললাম না ইন্ডাস্ট্রি থাকে, কার্বন সালফাইড, কার্বন মনোক্সাইড, তারপরে যে সকল রোড বিজি থাকে সেগুলোতে মনে করেন গাড়ির রাশ অনেক বেশি থাকে, তো গাড়ি কি করে, কার্বন মনোক্সাইড এই গ্যাসগুলোকে ইজেক্ট করে। তো এগুলোকে ক্যাপচার করার জন্য এই টেকনোলজি নিয়ে এখনো কাজ করা হচ্ছে। তারপর ন্যানো সেন্সরের মাধ্যমে ফসলের রোগ শনাক্তকরণ, এটা অলরেডি চলতেছে স্যার। ঠিক আছে, যেমন বড় বড় যে ফার্ম গুলো আছে তারা এই টেকনোলজি গুলো ইউজ করে, যে কোন জায়গায় মানে ফসলের বা ক্রপস এর
কোন জায়গার মধ্যে হচ্ছে যে ইস্যুস আছে, কোথায় কোন ভাইরাস বা ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, ফাঙ্গাস ইনফেকশন হয়েছে, বা হচ্ছে যে কোন ধরনের ডিজিজ নতুন আসছে, কিভাবে করে ইনসেক্ট বা পেস্টিসাইড ডেভেলপ করা যায়, এই জিনিসগুলো নিয়েই মূলত হচ্ছে ন্যানো টেকনোলজিতে ইউজ করা হয়, মানে ইউজ করা হচ্ছে রিসার্চের জন্য। তা আমরা বলতে পারি ন্যানো রোবোটিক্সে ইউজ করা হবে। তারপরে স্মার্ট ডিভাইসেস লাইক সেলফ হিলিং এলিমেন্ট। আপনারা লিখবেন যে ফিউচার, মানে আপনারা যখন বড কোশ্চেন লিখবেন এভাবে করে পয়েন্ট দিয়ে লিখবেন, আপনার পুরো 4-4 দিবে স্যার, পুরো 4-4 দিবে, গ্যারান্টিড থাকেন আপনারা। ঠিক আছে, হেডিং গুলো এইভাবে করে দিবেন, তারপর এইভাবে পয়েন্ট করে দিবেন। তো কৃষি ক্ষেত্রে ইউজ করা হয়, এগ্রিকালচারে ইউজ করা হয়। এই হচ্ছে স্যার ন্যানো টেকনোলজি রিগার্ডিং আজকের ক্লাসটা। স্যার কারো কি ন্যানো টেকনোলজি নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা স্যার? স্যার সেলফ হিলিং এর যে ব্যাপারটা, ভবিষ্যৎ সম্ভাবনা, আপনি যে বললেন যে মার্সের রোভার, হ্যাঁ হ্যাঁ, এটা কি স্যার যে ওরা নিজেদের কোড নিজেরা রিরাইট করতে পারে বা নিজেদের প্রোগ্রামকে ওরা রিসেট করতে পারে, এরকম হিলিং? না এরকম হিলিং না, আপনি যেটার কথা বলতেছেন ওইটা তো এআই এর কাজ, যে নিজের থেকে ডিসাইড করা যে তার কি করতে হবে। ধরেন যে সে যাচ্ছে, যাওয়ার সময় তার যে অ্যান্টেনা গুলো আছে, আপনারা দেখছেন কিনা রোভার গুলোর কিন্তু কিছু অ্যান্টেনা থাকে, দেখছেন না? ওই অ্যান্টেনার মধ্যে হঠাৎ করে কোনো পাথর উঠতে উঠতে এসে পড়ছে। তো পাথরটা যখন উঠতে উঠতে এসে পড়ছে, তো ওই ওই জায়গাটা কি হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ফ্যাব্রিকটা ছিঁড়ে গেছে। ওই ফ্যাব্রিকটা নিজের থেকে কি করে, হিল করা শুরু করে, আস্তে আস্তে করে ঠিক হওয়া শুরু করে। আমি কি বুঝাতে পারছি? বা কোনো ব্যাটারি সেল ড্যামেজ হয়ে গেছে, তো সেই ব্যাটারি সেল নিজের থেকেই সেটাকে কি করা শুরু করতে থাকে, ভালো সেলগুলোর থেকে এনার্জি গেইন করে নিজে ঠিক হওয়া শুরু করে। এভাবে করে সেলফ হিলিং ম্যাটেরিয়ালস গুলোকে কি করা হয়েছে স্যার, তৈরি করা হয়েছে। যেমন আমাদের শরীরে যখন কোনো কিছু কেটে যায়, সেটা নিজের থেকে শরীর হিল করার চেষ্টা করে না? আমার পয়েন্ট বুঝতেছেন স্যার? ইয়েস স্যার। এই সেম টেকনিকটাই হচ্ছে ন্যানো টেকনোলজিতে তারা ইমপ্লিমেন্ট করছে উইথ কার্বন পার্টিকেলস এর থ্রুতে। ঠিক আছে, কার্বন ফাইবার কিন্তু খুবই কি বলে যে ফিউচারিস্টিক একটা এলিমেন্ট। আপনারা ব্যাটম্যান দেখছেন না? ইয়েস স্যার, দ্য ডার্ক নাইট। ব্যাটম্যানে যে কি বলে আর্মরটা ইউজ করে, ওটা কিন্তু হচ্ছে ন্যানো ফ্যাব্রিক ইউজ করে, কার্বন ফাইবার ইউজ করে। কার্বন ফাইবার কিন্তু খুবই স্ট্রং ম্যাটেরিয়াল, এটা কিন্তু সেলফ হিলিং ক্যাপাসিটি আছে, অ্যাবিলিটি আছে তার, বুঝছেন? তো এগুলো সব স্পেস ক্রাফটে ইউজ করা হয়। কারো কোনো ইস্যু স্যার? আর স্যার আমাদের সৃজনশীলের যদি পার্থক্য যায় তখন কি ছকে করে লিখবো নাকি প্যারা প্যারা করে স্যার তুলনা করবো? পার্থক্যর বিষয়টা হচ্ছে, পার্থক্য যখন আপনি করতে যাবেন, আমি আপনাদেরকে একটু দেখাই স্যার। আপনি যখন পার্থক্যটা করতে যাবেন, পার্থক্য করার সময় পার্থক্যর হচ্ছে 3টা কলাম থাকবে, সাবজেক্ট, তারপরে হচ্ছে সাবজেক্ট থাকবে ন্যানো পার্টিকেলস এর, ধরেন ন্যানো টেকনোলজি আর ইয়ের মধ্যে বলছে বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে পার্থক্যর কথা বলছে, ঠিক আছে, বা বায়োমেট্রিক্স বা বায়ো ইনফরমেটিক্স এর মধ্যে পার্থক্য বলছে। তো এখানে বায়ো ইনফরমেটিক্স থাকবে, আর এখানে মনে করেন বায়োমেট্রিক্স থাকবে। কথা কি বুঝে গেছে স্যার? ওকে, সাবজেক্টে ফার্স্টে হচ্ছে আপনি ডেফিনেশন দিবেন, 4টা পার্থক্য দিবেন, আর যদি 4 মার্ক থাকে তাহলে 8টা দিবেন, 2 মার্কস থাকলে 4টা দিবেন। তারপরে হচ্ছে ডেফিনেশনের পর হচ্ছে ফিল্ড, ঠিক আছে, তার মানে বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স আর বায়োমেট্রিক্স এর মধ্যে আপনি ডেফিনেশনটা দিবেন। ডেফিনেশনটা দেওয়ার পর আপনি বায়ো ইনফরমেটিক্স এবং বায়োমেট্রিক্স এটা কোথায় ইমপ্লিমেন্টেশন করা হয়, ইমপ্লিমেন্টেশন, স্যার হ্যাঁ এইভাবে করে আপনাকে দিতে হবে। বলেন। বলে যে 2 মার্কে বা 4 মার্কে কখনোই 2 হচ্ছে মার্ক করে হ্যাঁ, লিখে দেখলে পুরাটা 0 দিছে, লাইক কোনো পার্শিয়াল মার্কিংও করে নাই। কি 2 যে মার্ক সাবজেক্ট লিখছেন দেখে বক্স করছি তাই, বা এভাবে এই করে লিখছি, মানে গুছায় লিখছি আর কি। তারা চায় পুরাটা প্যারাগ্রাফে প্যারাগ্রাফে লিখতে। না, কলেজে এগুলো কাটে স্যার একটাই কারণে, কলেজে কাটার একটাই রিজন হচ্ছে যে আপনি তার কাছে পড়েন না দেখে কাটে। আপনি তার কাছে যদি পড়েন তাহলে আর কাটতো না।
ঠিক আছে, আমাদের কলেজে বহুত পরিমাণে মনোপলি হয়, এই জন্য আমরা হচ্ছে কোয়ালিটি এডুকেশন জেনারেট করতে পারি না। আপনি মানে সহজ কথায় তারা ক্লাসে পড়াবেও না, এবং এটা হচ্ছে যে একটা স্টুপিড জিনিস, আপনি প্যারা করে লিখলে আপনার যেটা বুঝতে সমস্যা হবে, এভাবে লিখলে পার্থক্য কেমনে লেখে? পার্থক্য লেখার সিস্টেমটা তো হচ্ছে যে সাইড বাই সাইড থাকবে, যাতে আমি দুইটার মধ্যে ডিফারেন্সেস দেখতে পারবো। যেমন আপনি যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে যান, আপনি দুইটা প্রোডাক্ট পাশাপাশি রাখেন না, রাখার পর তো দেখেন যে কোনটা ভালো কোনটা মন্দ, ওইটা দেখেই তো আপনি অ্যানালাইসিস করেন। এখন আপনি যদি এমন ভাবে রাখেন যে ফার্স্টে এটার বৈশিষ্ট্য দেখে গেছেন, তারপরে ওইটার বৈশিষ্ট্য দেখছেন, তো এটা তো আসলে কোনো সেন্স মেক করে না। ঠিক আছে, আপনি এইভাবে লেখেন যেভাবে বলছি, ইনশাল্লাহ আপনি বোর্ড পরীক্ষায় ফুল মার্কস পাবেন, টেনশন করেন না। আপনার কোন কলেজ? বিকর্নেসা? জি স্যার। কে, রাব্বানি স্যার না জামিলা মিস? জামিলা মিস। আচ্ছা ঠিক আছে, থাকার কিছু বললাম না। ওকে স্যার, আপনাদের আগামী টুইসডেতে একটা লাইভ ক্লাস হবে, আবার রোজা তো, টুইসডেতে আপনাদের একটা লাইভ ক্লাস হবে, টুইসডে 11টার দিকে। ঠিক আছে, নোট ডাউন করে রাখেন। আর আপনারা যে ফেসবুক গ্রুপের কথা বলছি, ফেসবুক গ্রুপে আপনাদের প্রতি সোম আর বুধবার 11 PM স্যার লাইভ ক্লাস হয়। এখন চ্যাপ্টার 3 এর উপর লাইভ ক্লাস হবে, চ্যাপ্টার 3 এর উপর লাইভ ক্লাস চলতেছে, এই রোজার মধ্যে চ্যাপ্টার 3 শেষ হয়ে যাবে ওদের। তো আপনারা ওই লাইভ ক্লাসটা করেন, ওইখানে আমি হচ্ছে দেখাবো, কি বলে যে নেক্সট ক্লাসটা হচ্ছে কনভার্সনের ক্লাস হবে। এই পর্যন্ত 4টা ক্লাস হয়েছে, আগামী ক্লাসটা 5টা, 5ম নাম্বার ক্লাস হবে। তো চ্যাপ্টার 3 এর কিন্তু মেজর টপিক সব বাকি আছে। তো আপনারা যদি এখানেও ক্লাস করেন, ফেসবুক লাইভেও ক্লাস করেন, তাহলে কি হবে, দুই দিক থেকে কিন্তু আপনি কি হবেন, আগায় যাবেন। এবং আপনাদেরকে ফেসবুক গ্রুপে এই জন্যই দেওয়া হয়েছে, যাতে আপনি আপনার নিজের মতো করেও দেখতে পারেন, লাইভ সেশনও পার্টিসিপেশন করতে পারেন, সব দিকে যাতে আপনার 360 ডিগ্রি কভার হয়। কারণ আইসিটি সাবজেক্টটা আপনি যত লাইট মনে করতেছেন, পরীক্ষার হলে যে আপনি দেখবেন যে যারা আইসিটি নিয়ে কোনো চিন্তাই করে নাই, তারা দেখবেন যে পরীক্ষার হলে যে কিভাবে নাকানি চুবানি খায়। কারণ প্রতি বছর আইসিটির কোশ্চেন কিন্তু টাফ হয়, যেমন 23-এরটা হয়েছে, 24-এ কিন্তু 11,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে যায়নি আইসিটির দিন, এবং মেজরিটি স্টুডেন্ট হচ্ছে আইসিটির কারণে রেজাল্ট খারাপ করছে। তো এটা স্যার মানে এখন আইসিটি কেউ পাত্তা দেয় না, তার একটাই কারণ হচ্ছে এখনকার দিনে যারা স্টেক হোল্ডার আছে, যারা অনলাইনে পড়াইতেছে, তারা হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলার প্রতি তাদেরকে ফোকাস করে। কিন্তু আপনার বুঝতে হবে, ইন্টারমিডিয়েটে কিন্তু জাস্ট ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি না, আপনার আইসিটি আছে, আপনার বাংলা আছে, ইংলিশ আছে, এগুলার কথা কিন্তু তারা বলে না। তারা তাদের হচ্ছে বিজনেসের কথা চিন্তা করে। কিন্তু একজন টিচারের উচিত ইন্টারমিডিয়েটের প্রত্যেকটি স্টুডেন্টকে বলা যে তোমরা আগে সবার প্রথমে তোমাদের ইন্টারের A+টাকে সিকিউর করো, তারপরে হচ্ছে যে অ্যাডমিশন। আপনার কিন্তু অ্যাডমিশন কিন্তু পরীক্ষার আগে না, পরীক্ষার পরে। তো পরীক্ষাতে আগে প্রত্যেকটা সাবজেক্টকে আপনার গুরুত্ব দিতে হবে। আপনারা এন্ড অপারেশন জানেন তো সবাই স্যার? এন্ড অপারেশন জানেন না, বুলিয়ান এন্ড অপারেশন? ইয়েস স্যার। বুলিয়ান এন্ড অপারেশনে আপনি সব সাবজেক্টে A+ পাইছেন, সবগুলোতে A+ পাইছেন, ফিজিক্সে পাইছেন, কেমিস্ট্রিতে পাইছেন, বায়োলজিতে পাইছেন, ইংলিশে পাইছেন, বাংলাতে পাইছেন। ইনফ্যাক্ট বাংলার টিচারও বলে আইসিটি পড়ে কি হবে। তো আপনি আল্লাহ না করুক, আপনি আইসিটিতে কাঙ্ক্ষিত ফলাফল পাইলেন না, তো ধরেন একটা স্টুডেন্ট এরকম হইলো যে ধরেন আইসিটিতে কি করলো, ডাব্বা মারলো, ফেল করা মানে কি অপারেশন, কি পাইলো, 0। আলটিমেটলি তার রেজাল্ট কি হয়ে যাবে, 0 হয়ে যাবে না? আপনি যদি A- পান, তাহলে কি ইম্প্যাক্ট হবে না, আপনার গ্রেডে চেঞ্জ আসবে না? আসবে কিনা স্যার? স্যার আসবে। আপনার এই যে জিপিএ যেটা আছে স্যার, আপনার যে জিপিএ আছে, এটা মূলত কি অপারেশন মেইনটেইন করে স্যার? এন্ড অপারেশন মেইনটেইন করে। এন্ড অপারেশনে একটা 0 হইলেই টোটাল রেজাল্ট 0। তো ইন্টারমিডিয়েটে প্রত্যেকটা সাবজেক্টকে আপনার গুরুত্ব দিতে হবে। আর আইসিটি আমি আগেই বলছি, আমাদের টেন্ডেন্সি আমরা অনেক বেশি বুঝি, কিন্তু যখন এগুলোকে এক্সপার্টের সামনে যখন এটা ব্রেকডাউন করা হয়, তখন আপনারা রিয়ালাইজ করবেন যে আসলে কত জায়গায় ল্যাগ আছে আমাদের। তো স্যার, ন্যানো টেকনোলজিকে আজকের মতো ক্লিয়ার হয়েছে আপনাদের স্যার সবার?
ন্যানো টেকনোলজি। স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ প্লিজ বলেন। স্যার যদি পার্থক্যটা এরকম আসে যেমন সিমপ্লেক্স আর হাফ ডুপ্লেক্স বা এরকম যেটাতে মানে ফিগার আঁকা যায়, তো সেক্ষেত্রে আমরা কি ফিগারটা ছকের ভিতরে আঁকবো পার্থক্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি আঁকবেন, ঠিক আছে। জি স্যার। ওকে, তো স্যার আর কারো কোনো কোশ্চেন আছে স্যার? এনিওয়ান? তাহলে আপনাদের আবার ক্লাস কবে বলছি স্যার? টুইসডে, মঙ্গলবার। মঙ্গলবার 11টায়, আর সোম আর বুধবার চ্যাপ্টার 3 এর লাইভ ক্লাস থাকবে, আপনারা দেখবেন। রোজার মধ্যেই আমি মেজরিটি ক্লাস কভার করে ফেলার চেষ্টা করব, ঠিক আছে। মেজর ক্লাসগুলো সব শেষ করে ফেলার চেষ্টা করবো। আর আপনাদের তো জুলাইতে পরীক্ষা না আইসিটি? জুলাইতে পরীক্ষা আইসিটি 7 তারিখে। Yes, তো স্যার, আজকের মতো এতটুকু। ইনশাল্লাহ টেনশন ফ্রি থাকেন, আপনাদের আইসিটি খুব ভালো হবে ইনশাল্লাহ। আপনারা 100তে 100ই পাবেন, টেনশন নেওয়ার কিছু নেই স্যার। তো যতটুকু পড়াইতেছি ক্লিয়ারলি দেখেন, যে স্লাইড গুলো শেয়ার করতেছে সেগুলো দেখেন, আই হোপ খুব ভালো হবে ইনশাল্লাহ। তো স্যার আবার পরশু আপনাদের কালকে রবি সোম বন্ধ, মঙ্গলবারে আবার দেখা হচ্ছে। সোমবারে তো লাইভ ক্লাস আছে 11টায়, ওটা ফেসবুকে হবে অধ্যায় 3 উপর, ঠিক আছে। নাম্বার এনি বেস টু এনি বেস কনভার্সন দেখানো হবে। তো আপনারা ওগুলা দেখতে থাকেন আর প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে থাকেন। আই হোপ আপনাদের আর কোনো ইস্যু থাকবে না। আর যারা এখনো জয়েন করেনি তারা জয়েন করে ফেলেন। আর আমি ক্লাসটা, এই যে রেকর্ড এখনই শেষ হবে, শেষ হলেই আমি রেকর্ডিং শেষ হলে এটা প্রসেস হইতে একটু 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে ক্লাসটা শেয়ার করে দিব। তো স্যার আল্লাহ হাফেজ, আবার আপনাদের সাথে সোমবারেও দেখা হচ্ছে, মঙ্গলবারেও দেখা হচ্ছে স্যার। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।